2 নম্বরটি স্ট্রোক, 3 নম্বর ক্যান্সার, 4 নম্বর হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, 5 নম্বর ডায়াবেটিস। ডায়াবেটিস প্রতি 10 জনে একজন, প্রতি 10 জনে একজন। এরপর যেগুলো আসে সেগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন, সেটা 5 জনে, প্রতি 5 জনে একজন। 2018 সালে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয় আরো 29টা বেসরকারি সংস্থা, জাপানের একটা প্রতিষ্ঠান জাইকা এবং WHO একটা বৈঠকে এই রোগগুলোকে কিলার ডিজিজ হিসেবে বর্ণনা করা হয় এবং নাম দেওয়া হয় নন কমিউনিকেবল বা অসংক্রামক। 1986 সাল তখন এই রোগগুলা আক্রান্তের হার ছিল কত জানেন? 8%। কত সাল? 1986 সাল। এরপর আবার জোর চালানো হয় 2014 সালে, তখন 59%। 2018 এরপর আর পরিষ্কার করা হয়, তখন কত জানেন? 67%। চিত্রটা কিন্তু সন্দেহজনক নয়, তাই না? কিভাবে বেড়ে যাচ্ছে? তাহলে কি নীরবে মহামারী করে ধারণ করছে না? এখান থেকে সতর্ক এখনই হতে হবে। এখন যদি আমরা সতর্ক না হই, চিত্র দেখছেন, কখন যে আপনি আমি এগুলোর শিকার হই বলা যায়। আচ্ছা, এগুলো আরেকটা নাম দেওয়া হয়েছে লাইফস্টাইল। কেন? সমস্যা লাইফস্টাইল। আমরা যে খাবার দাবার গ্রহণ করি ওটা আমাদের স্বাস্থ্যসম্মত না। দ্বিতীয়ত, আমরা যেভাবে আমাদের জীবনটাকে, যে জীবনটাকে অতিবাহিত করতেছি, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, রাত জাগা, ঠিক মতো না ঘুমানো, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, লাইফস্টাইল প্রবলেম, তাই না? তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, খাবার দাবার চেঞ্জ করবো, সমস্যাটা খাবার দাবার, ঠিক আছে, সমস্যা হলো কোথায়? আমাদের দরকার ন্যাচারাল এবং অর্গানিক ফুড, তাই না? আমরা বর্তমানে ন্যাচারাল এবং অর্গানিক ফুড খাবার সুযোগই পাই। আমরা যে সকল শাকসবজি ফলমূল খাচ্ছি সেখানে ব্যবহার করে ফরমালিন, তাই না? কীটনাশক। আবার বাজার থেকে কিনে এনে আমরা ফ্রিজারে রেখে দিই, তাই না? ওখানে পুষ্টি হারায়। তো ব্যাপারটা এরকম শোষিত ভূত, যেটা দিয়ে আমরা রোগের চিকিৎসা করবো, স্বাস্থ্য ভালো রাখবো, সেটাই তো ঠিক নাই। সেটা কি ঠিক আছে? তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? খাবার দাবার যে কারণে আমরা গ্রহণ করবো সেখান থেকে পুষ্টি পেতে হবে, তাই না? পুষ্টি পেতে হবে না? তাহলে পুষ্টি থেকে আমরা যেহেতু বঞ্চিত হচ্ছি, তাহলে পুষ্টিকর কিছু সাপ্লিমেন্ট আমাদের গ্রহণ হিসেব তো এরকম, তাই না? তো সেটা পাবো কথা, কে করে দিব? উত্তর একেবারে সিম্পল, ইজি। ম্যাগনেসিয়াম বিভিন্ন প্রকার, হার্স, গাছগাছালা, তাই না? এটা থেকে অ্যাক্টিভ মলিকুল তৈরি করে আইসোলেশন করে আলাদা করে তৈরি করেছেন আমাদের জন্য হিউজ রেঞ্জ, তাই না? ঠিক এই ধরনের প্রোডাক্টের কিছু গুণাবলী নিয়ে আমি তথ্য শেয়ার করতে চেষ্টা করি, আসলে টেনে না, কেমন? আমি যতটুকু জানি সেখান থেকে যতটুকু সম্ভব শেয়ার করবো, এটা আশা করি আমার সবই। কি বলে? প্রথমে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিফলা। শিবন, পিছন থেকে ধরো, ওই যে এটা এখান থেকে সারে দেখাবে না, ওইগুলা সিনাপটা নাও।
অসাধারণ একটি প্রোডাক্ট, আলোচনায় বুঝতে পারবে। এর মূল উপাদান কি? আমলকি, হরিতকি এবং বহেরা। আমরা তো চিনি এই ফলগুলোকে, তাই না? সাথে শূন্য পাতা যোগ করা আছে। এই তিনটা ফলকে, বিশেষ করে আমলকি, হরিতকি এবং বহেরা, একত্রে বলা হয় ত্রিফলা। সেই কারণে এই প্রোডাক্টের নাম দিয়েছে তিনটা মূল উপাদান। আচ্ছা, এটা কি কাজে লাগে সেটা জানার জন্য আমাদের একটু 3000 বছর আগে চলে যেতে হবে। 3000 বছর আগে চলে যেতে হবে। 3000 বছর আগে ভারতে একজন ঋষি ছিলেন। ঋষি মানে জ্ঞানীজন, তাই না? জ্ঞানী। ওর নাম হচ্ছে ভগবত ঋষি। উনি একটা বই রচনা করেছিলেন, অষ্টাঙ্গ হৃদয়ম। অষ্টাঙ্গ হৃদয়ম। আচ্ছা, উনি সারা জীবন গবেষণা করছেন মানুষকে কিভাবে ন্যাচারালি সুস্থ রাখা যায়, এবং যে গবেষণা করছেন ওই গবেষণার ফসল হিসেবে যে বইটি, সেটা হচ্ছে অষ্টাঙ্গ হৃদয়ম। ওখানে তিনি উল্লেখ করছেন, আপনি যে সুস্থ থাকতে চান সারা জীবন, তাহলে আপনার ভিতরে ত্রিদোষটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ত্রিদোষ নিয়ন্ত্রণ করতে হবে। তার ত্রিদোষ কি এটা জানা প্রয়োজন না? আয়ুর্বেদ শাস্ত্র মতে আমাদের দেহটা যে তৈরি হয়েছে, এখানে তিনটা সার বস্তু আছে। কয়টা? তিনটা সার বস্তু আছে। এগুলো হচ্ছে, মুসাজার স্কুলে ভালো হতো না? আচ্ছা, ওই যে লাল, একটা হচ্ছে বাত, পিত্ত এবং কফ। বাত হচ্ছে বায়ু বা বাতাস, পিত্ত হচ্ছে আগুন, এবং কফ হচ্ছে পানি। আয়ুর্বেদ শাস্ত্র মতে আমাদের পুরো দেহটা এই তিনটি বস্তুর সমন্বয়ে গঠিত। যখন একটা রেশিও আছে, তাই না? যেটা যতটুকু অনুপাত থাকা দরকার ততটুকু অনুপাত থাকতে হবে। এই যে বাত বা বায়ু, এটা আমাদের মস্তিষ্ককে এবং মনকে নিয়ন্ত্রণ করে। পিত্ত বা আগুন আমাদের পরিপাক নিয়ন্ত্রণ করে। কফ বা পানি, এটা শুধু আমাদের সেল বা কোষ টিস্যু, চামড়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তৈরি হয়েছে। এর বাইরে কিছু নেই আমাদের শরীরের ভিতরে। তাহলে এক দেখবেন, এই বাত বা বায়ু যখন ইমব্যালেন্স হয়, তখন আপনার দেহে প্রায় 80 প্রকার রোগে ভর করে। বাত বা বায়ু যখন ইমব্যালেন্স হয়, পিত্ত যখন ইমব্যালেন্স হয়, তখন আপনার প্রায় 46 থেকে 50 রোগ আক্রান্ত করে। এবং যখন কফ বা পানি ইমব্যালেন্স হয়, তখন 28 প্রকার রোগে আপনি আক্রান্ত। অর্থাৎ আপনার রোগ যেটাই থাকুক না কেন, আপনি নিঃসন্দেহে এই তিনটার যে কোনো একটা কিংবা দুইটা অথবা তিনটা ধরে নিতে হবে। আপনার তিনটার একটা অথবা দুইটা অথবা তিনটা ইমব্যালেন্স চলতেছে আপনার শরীরে, যার কারণে আপনার অসুস্থতা হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আপনার সুস্থতার জন্য কি করতে হবে? নিঃসন্দেহে ব্যালেন্স আনতে হবে। রোগ যেটাই থাকে, সর্দি কাশি হাঁপানি, শরীর চুলকাচ্ছে কিংবা ক্যান্সার, ধরে নিতে হবে এই তিনটার যে কোনো একটা ইমব্যালেন্স বা তিনটা ইমব্যালেন্স। তাহলে চিকিৎসা করতে হবে ব্যালেন্সিং লাগবে, রাইট? তাহলে ব্যালেন্স করবে কি জানা দরকার না? এই বাতকে ব্যালেন্স করবে, ঠিক আছে, সে হচ্ছে বহেরা। পিত্তকে আমলকি, এবং কফকে হরিতকি। তিনটা কোনটা কত রেশিও থাকা দরকার আমরা কিন্তু জানি না, তাই না? বিজ্ঞানীরা অবশ্যই জানেন। সেই বিজ্ঞানীরা গবেষণা করে তিনটাকে একত্রে বন্দি করেছেন, যার ভিতরে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে বলুন তো, এটা কোন রোগের ঔষধ, কোন রোগের প্রোডাক্ট? যে কোনো রোগ। তাহলে যে কোনো রোগে আপনি এই যুক্তিতে ব্যবহার করতে পারেন কি? রাইট? তো রোগ যেটাই থাক, আপনি এটা মাস্ট ব্যবহার করতে, ভালো রেজাল্ট, তাই না? ব্যাপারটা এরকম না? তারপরও কিছু কাজে লাগে।
প্রথমে হচ্ছে আপনার গ্যাস্ট্রিক জিনিসটা কি জানাবে, তাই না? আমাদের প্রত্যেকের দেহে একটি করে পাকস্থলী বা স্টোমাক আছে না? আছে না? আট করতে পারি না, চেষ্টা করি। ধরে নিলাম এটা আমাদের পাকস্থলী, কি বলেন? এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এর ভিতরে একটা গ্যাস থাকে যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সম্ভবত HCl বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটা অত্যন্ত গরম, প্রচুর গরম, এমন গরম যদি আপনার বাইরের কোনো অংশে লাগিয়ে দেওয়া হয় তারপর ত্বকের, চেহারা কিংবা হাতে ঝলসে যাবে, দেরি হবে না, এত গরম। তাহলে ওই গ্যাসটা আপনার পেটের বাইরে বা পেটের ত্বকে কেন ক্ষতি করতেছে? প্রশ্ন লাগতে পারে, তাই না? এত আগুন মতো যদি গরম হবে তাহলে পেট পুড়ে যাবে না? স্বাভাবিক পুড়ে যাওয়ার কথা, কিন্তু পুড়ে না, কারণ আল্লাহ তাআলা কুদরতি ভাবে এর ভিতরে একটা লাইনিং দিয়ে রেখেছে, এটা প্রোটেক্ট, অর্থাৎ প্রোটেক্ট করে এখানে, কেমন? আর একটা আস্তর আছে, এটাকে বলা হয় মিউকাস লাইনিং বা মিউকাস মেমব্রেন। মিউকাস লাইনিং বা মিউকাস মেমব্রেন বলা হয়ে থাকে। ওটা আসলে হিটটাকে বাইরের অংশে দেয় না, আপনার ত্বকে পৌঁছে দেয় না, প্রোটেকশনটা সুন্দর, তাই না? এসিলের কাজ, আপনি যখন খাবারটা গ্রহণ করে খাবারটা খাই, খাদ্য নালী যখন স্টোমাকে প্রবেশ করে ওটাকে হজম করতে সহযোগিতা, ওটাকে হজম করার জন্য তার পরিপাকে সহযোগিতা করে আপনার এই বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর আরেকটা কাজ, কাজ তো অনেক আছে, আরেকটা প্রধান কাজ সেটা হচ্ছে যদি কোনো রোগের জীবাণু বা ভাইরাস পাকস্থলী দিয়ে বা যে কোনো আপনার পেটের ভিতরে প্রবেশ করে তো ওটাকে ধ্বংস করে দেওয়া। কিভাবে? হিট দিয়ে, গরম দিয়ে, টিকতে পারবে না, পুড়ে যাবে, তাই না? যার প্রমাণ যখন এই করোনা শুরু হয়েছে, তখন থেকেই যারা স্বাস্থ্য ডাক্তার ওনাকে একটা পরামর্শ দেন যে আপনার প্রতি 15 মিনিট পর পর পানি পান করবেন। কেন দেওয়া? কারণ করোনার জীবাণু যদি আপনার প্রথমে ফুসফুস আক্রমণ করে, তাই না? যখন আপনার ফুসফুসে ধরবে 15 মিনিটের ভিতরে আপনি যদি পানি পান করতে পারেন তাহলে ওখানে থাকতে পারে না, আপনার পাকস্থলীতে চলে যাবে। পাকস্থলী শুরু করবে না, পারবে না, কারণ পাকস্থলী গেলেই তো হজম হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। এই কারণে পানি পান করতে হবে, কারণ পানি পান করে ভিতরে সম্ভব, কিন্তু ওখান থেকে তো ওটাকে বের করে আনা সম্ভব না, আপনি খুঁজে পাবেন না, তাই না? তাহলে ক্লিয়ার? এর কাজ হচ্ছে খাবারটাকে হজম করা, পাশাপাশি যদি কোনো রোগের জীবাণু প্রবেশ করে সেটাকে ধ্বংস করা। তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের দরকার না ক্ষতি? দরকার। তাহলে এটাকে আমাদের যত্ন নিতে হবে না ধ্বংস করতে হবে? যত্ন নিতে হবে। যত্ন নিতে হবে না, ওটাকে অবশ্যই যত্ন নিতে হবে, থাকতে হবে, রাইট? কিন্তু আপনি যখন এমন কোনো খাবার গ্রহণ করেন যা স্বাস্থ্যের জন্য উপকারী না, আপনার স্বাস্থ্য সেটাকে সাপোর্ট করে না, যেমন অতিরিক্ত মশলাযুক্ত খাবার, তাই না? ঝাল খাবার, বাসি খাবার, তৈলাক্ত খাবার, ফাস্টফুড, তখন আসলে আপনার স্বাস্থ্যের উপযোগী না। ওটা স্টোমাকে গিয়ে তখন এই গ্যাসটা রিয়াক্ট করে শুরু জ্বালা পোড়া, এটি হচ্ছে কি গ্যাস্ট্রাইটিস, মেডিকেল সায়েন্সে বলা হয় গ্যাস্ট্রাইটিস, আমরা বলি গ্যাস। ক্লিয়ার? তাহলে এখান থেকে তো মুক্তি পেতে হবে না এই গ্যাস্ট্রাইটিস থেকে, সেজন্য আমরা কি করি? প্রথমে গ্রহণ করি অ্যান্টাসিড, নাকি কি বলেন? অ্যান্টাসিড। দ্বিতীয়ত যখন সারে না, আচ্ছা, তখন হচ্ছে আপনার ওই রিনিডিটি, তাই না? বর্তমান দিনে নেই, কারণ ক্যান্সার জীবাণু পাওয়া গেছে বিদায় ব্যাড। তারপর ধরে নিলাম তৃতীয়ত ওমিপ্রাজল, র্যাবেপ্রাজল, তাই না? ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, সিমিপ্রাজল ইত্যাদি, যেটাই থাক আমরা পিপিআই বলা হয়, দেখ ওমিপ্রাজল ধরে নিলাম। প্রথমে শুরু করি আমরা অ্যান্টাসিড, প্রথমে 58 50 পয়সা, পরে যে অ্যান্টাসিড প্লাস ওটা হচ্ছে 1 টাকা।
রাইট? যেটা নর্মাল ওটা কিন্তু 50 পয়সা, এবং যেটা প্লাস সেটা হচ্ছে 1-2 টাকা হয়েছে না, ধরে নিলাম 1 টাকা, ভালো না করে রেডি টিডি তারপর কোন প্লাস হয়েছে। আপনি যে অ্যান্টাসিড সেবন করতেছেন কেন বলুন তো? রোগ বাড়ার জন্য না সারার জন্য? সারার জন্য। কিন্তু কিছুদিন অ্যান্টাসিড খাবার পরে আপনার তো অ্যান্টাসিডের কাজ লাগে না, আপনি রেডি টিডি চলে যান, তাই না? তো অ্যান্টাসিডে আপনার রোগ সারানো, যদি সারাতো তাহলে আপনার রেডি টিডি যেতে হতো না, রাইট? যখন রিলেটেড কাজ দেখবেন কি রিলেটেড কিছুদিন খাবেন যন্ত্র কম থাকবে, এরপরে কি হয় কাজ করে না, তো আপনি যান কোথায় ওমিপ্রাজল না বসে ইত্যাদিতে। ওকে, 1 টাকা কাজ হয়নি, 2 টাকা কাজ হয়নি, এবার নিঃসন্দেহে 5-10 টাকা কাজ হবেই হবে, কিন্তু কি হয়? হয় না, কারণ এটা প্রথমে যে সেবন করেন সেটা হচ্ছে 20 mg, তাই না? এরপর কত যান? 40। আচ্ছা, এটাও যদি 1 মাস 2 মাস 3 মাস ব্যবহার করার পরে আপনি ফল না পান, তখন কি আপনি 80 মিনিটে যাবেন? পাবেন আছে না, গ্রুপ চেঞ্জ। আর দেখা যাচ্ছে যে কয়েক রকম দেয় সাজেশন, তাই না? তো এবার তো ভালো হবে, প্রমাণ একটাই, অর্থাৎ কারণ একটাই, গ্যাস্ট্রিকের ঔষধ গ্যাস্ট্রিক ভালো করতে পারে না, বাড়ায়। আপনি বলতে পারেন বলে কি পাগল হয়ে গেছে, গ্যাস্ট্রিকের ওষুধে গ্যাস্ট্রিক না বাড়াতো তাহলে 1 টাকা প্রপার যাইতে হতো না, 2 টাকা 5 যেতে হতো, হয়তো এমন হতে পারতো প্রথমে 10 টাকা, পরে 5 টাকাটা, পরে 2 টাকা, পরে 1 টাকা, পরে আপনার সফল। তাহলে এরকম হওয়া উচিত ছিল, তাই না? তার মানে গ্যাস্ট্রিক ওষুধ গ্যাস্ট্রিক বাড়াচ্ছে, যেহেতু 1 টাকা ভালো করছে না, পরে 2 টাকা যাচ্ছে, 2 টাকা পরে 5 টাকা যাচ্ছে, কেন বাড়তেছে গ্যাস্ট্রিক ওষুধ, মানে গ্যাস্ট্রিক ওষুধ কিভাবে গ্যাস্ট্রিক বাড়ায় প্রমাণ করে। এই গ্যাসটা আমাদের দরকার, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এই অ্যান্টাসিডের কাজ হচ্ছে এটা কি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আপনার দেহের ভিতরে যে গ্যাসটা তৈরি আছে পেটের ভিতরে, স্টোমাকের ভিতরে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যান্টাসিডের কাজ হচ্ছে ওটাকে নিষ্ক্রিয় করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, কাজে লাগবে। যেমন রিলেটেড কাজ হচ্ছে রেগুলেট করা, অর্থাৎ কমিয়ে দেওয়া, থাকবে কিন্তু কমিয়ে দিবে। আচ্ছা, তাহলে এগুলো মিনিমাইজ করে না, মিনিমাইজ রেগুলেট। আর ওমিপ্রাজলের কাজ হচ্ছে 12 ঘন্টার জন্য, হ্যাঁ, অর্থাৎ সিক্রেশন না করতে, অর্থাৎ আপনার দেহে কিন্তু কোনো একটা অর্গান তো আপনার এই গ্যাসটা তৈরি করতে, তাই না? ওটাকে তৈরি করতে না দেয়, বাধা প্রদান করে 12 ঘন্টার জন্য। সে কারণে কি হয়, দিনে 2 বেলা সেবন, এবারে ক্লিয়ার? আপনি যেটাই করুন না কেন তাতে কি হয়, গ্যাস, ওই গ্যাসটা আপনার পেটের ভিতরে থাকতেছে না, স্টোমাকের ভিতরে থাকতেছে না, গ্যাস যেহেতু নেই, আপনি রিয়াক্ট করবে কি, খুঁজে মারবে কি, আমার কিছু নাই, তাহলে জ্বালা পোড়া করবে। তার মানে আপনি যখন গ্যাস্ট্রিকের কোনো বড়ি খান বা ক্যাপসুল খান, তখন দেখা যায় যে আপনার ওই গ্যাসে জ্বালা পোড়া করতেছে না, আপনি ভাবেন কি আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এরকম ভালো না, এরকম আপনি ভালো ফিল করতেছেন। হ্যাঁ, আপনি ভালো ফিল করতেছেন, সে কথা সত্যি, আমি দ্বিমত করবো না, কিন্তু আপনি দেখুন তো এটা আপনার জন্য ভালো নাকি ক্ষতিকর? কি জন্য ক্ষতিকর? আপনার ওখানে গ্যাসের উপস্থিতি নেই, এখন যে আপনি খাবারটা খাবেন ওই খাবারটা হজম করতে সহযোগিতা কি করবে, ঠিক মতো হজম হবে? হবে না। সেই জন্য যারা 12 মাস গ্যাস্ট্রিক ওষুধ সেবন করেন তারা 14 মাস কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের রোগে ভুগে আছে কিনা? কারণটা বুঝতে পারলেন? এটা দেখলাম একটা অসুবিধা। আচ্ছা, এবার ধরুন তো কোনো কারণে কোনোভাবে আপনার পাকিস্তানিতে কোনো জীবাণু প্রবেশ করলো, ওটা শুধু ভাই থেকে কি ওটাকে মারবে কে, ধ্বংস করবে কে? করবে না, বংশবৃদ্ধি করবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, হকি খেলবে, যা ইচ্ছা তাই করবে। আর প্রস্তুতি দেওয়া ব্যাপার এরকম না, আসলে এরকমই করে। বাংলাদেশে একটা খতরনাক বা ভয়ঙ্কর ব্যাকটেরিয়া আছে যাকে সংক্ষেপে বলা এস পাইলোরি, ওর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা সাধারণত আপনি যদি অপরিষ্কার হাতে বা হাত পরিষ্কার করছেন, আপনি পরিষ্কার হয়নি, খাবার খেয়েছেন, গ্লাস নোংরা লেগে আছে,
এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। হেলিকোব্যাক্টার পাইলোরি প্রবেশ করার পর এটা যে কাজটা করে, ওই আপনার স্টোমাকে যে আস্তরটা আছে জরুরি না, কারণ ওটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার ওই গরমটা ত্বকে লাগবে না, চামড়া তো লাগবে। ওই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে আপনার ওই লাইনিংটা খেয়ে ফেলে। ধ্বংসলীরা যে কাজটা করে লাইনিংটা খেয়ে ফেলে। যখন লাইনিংটা খেয়ে ফেলে ওটা ভালো থাকবে না ঘা হবে? কি বলা হয়? এই তো গ্যাস্ট্রিক আছে, এটাই গ্যাস্ট্রিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? আর যখন ঘা হবে তখন যে ওই গ্যাসটা ওখানে লাগবে, যে গ্যাসটা পেটে উৎপন্ন হচ্ছে, আপনি কমফোর্টেবল ফিল করবেন আর যন্ত্রণা ফিল করবেন। এমন যন্ত্রণা যারা আলসার ভুগেন তারাই জানে, তাই না? তখন তো 40 কাজে লাগে না, গ্যাসটা নিয়ন্ত্রণ করার জন্য 40 তাদের কাজে লাগে। কারণ ঘা তো একটুখানি গ্যাস লাগলে যেগুলো পুড়ে যায়, মারে বাবারে, সেগুলো আর কিছুগুলো চিন্তা করে। ব্যাপারটা এরকম না? তাহলে দেখুন তো এই গ্যাস্ট্রিকের ঔষধ আপনার গ্যাস্ট্রিক বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। শুধু কি এখানেই শেষ? আলসার পর কি হয়? তাহলে কি গ্যাস্ট্রিক ওষুধ আজকে থেকে খাওয়ার জন্য কি উদ্বুদ্ধ হবে না সতর্ক হবে? গ্যাস্ট্রিক খাবেন? তাই না? তাহলে বাইরে গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহার করতে অবশ্যই সতর্ক হতে হবে। ওই মুড়ি মুরগির মতো অহরহ সেবন করা অবশ্যই যাবে না। যদি আপনি অভ্যস্ত হয়ে থাকেন হঠাৎ করে পা দেওয়া যাবে না। বাদ দিতে হলে কি করতে হবে? আপনাকে নিয়মিত 2টা করে, সকালে একটা রাতে একটা, ওটা অবশ্যই খেয়ে যেতে হবে। দেখবেন 4 দিনে হয়তো রেজাল্ট পাবেন না, 7 দিনের মধ্যে আপনার গ্যাস দেখবেন নিয়ন্ত্রণ চলে আসতেছে। এটা কিন্তু গ্যাস কমাবে না, গ্যাসটিকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ গ্যাস কমাবে না, অর্থাৎ ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওইটাকে সঠিক রেখে আপনার গ্যাসটির যন্ত্রণা কমিয়ে দেবে, যেটা আপনার ব্যাপারটা। আর এই প্রোডাক্টটা প্রয়োজন আছে কি নাই? ইয়েস, নিশ্চয়ই, তাই না? আচ্ছা, আরো কাজ আমরা কি পেলাম? গ্যাস্ট্রিক নিরাময় করে, তাই না? এবং হজমে সহযোগিতা করে। তো খাবার নিয়মটা কিন্তু পার্থক্য। যখন আপনি গ্যাস্ট্রিকের জন্য খাবেন তখন খাবার আধা ঘন্টা আগে কুসুম গরম পানি দিয়ে খাবেন। যখন আপনি বদ হজম অর্থাৎ হজম হয় না বা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, ভালো কাজ করতে আপনি যখন আপনি অর্থাৎ হজম জনিত সমস্যা বা আইবিএস খাবেন, তখন খাবার পর সকালে একটা রাতে একটা কুসুম গরম দিয়ে খাবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্য পেট পরিষ্কারই হয় না, রাতে খাবার আধা ঘন্টা পর কুসুম গরম পানি একত্রে দুইটা। এই নিয়মে আপনি 1 সপ্তাহ সেবন করেন, আপনার ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো কথা দেওয়া উচিত না? এবং যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, ব্লাড কিউমিন এবং ত্রিফলা একত্রে সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যাদের প্রেশার ওঠানামা করে তাদের যদি প্রোডাক্টটা খুবই চমৎকার ভালো লাগে। আমার হয় পরবর্তী প্রোডাক্ট চলে যেতে পারি না, মানে একটা প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, আমি এখন যে প্রোডাক্টটা দেখি